আবারও নতুন রূপে ফিরে আসলো আওয়ামী লীগ। এবার ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সময় শেষ, মহা বিপদে পড়ে গেছেন নাগরিক পার্টি। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই ঈদের দিনে আমি আপনাদেরকে আরো একটি ব্রেকিং নিউজ দিতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনাদের ঈদটাকে আরো দ্বিগুণ করে দিব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে 100 জন হাইব্রিড আওয়ামী লীগ নেতাকর্মীদের আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ ঘোষণা। রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধান, সুপ্রিম কোর্ট এই বিষয়টা হতে পারে। জায়গায় জায়গায় ধরে ধরে আরে ভাই এখন তো ছাত্র দল বিএনপি পেটাচ্ছে, শুরু করেছে পেটানো। ছাত্রলীগেদেরকে দুদিন পরে হাড্ডি ভাঙবে, কেউ ওদের পাশে থাকবে না। যে রাষ্ট্র পরিচালনায় যেহেতু একটা অন্তর্বর্তীকালীন অবস্থায়, সেই অবস্থায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কাছাকাছি থাকলে বোঝা যেত রাষ্ট্রের প্রধান দুটি স্তম্ভ একত্রিত আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ দল আবারও নতুন রূপে ফিরতেছেন। এইদিকে সমন্বয়ক এবং ডক্টর ইউনূস ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ, কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে কঠিন অ্যাকশনে গিয়েছেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। সবার আগে জানাই সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। এই ঈদের দিনে আমি আপনাদেরকে আরো একটি ব্রেকিং নিউজ দিতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনাদের ঈদটাকে আরো দ্বিগুণ করে দিব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে 100 জন হাইব্রিড আওয়ামী লীগ নেতাকর্মীদের আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদেরকে একদম যেভাবে আপনার দুধ যেভাবে আপনার ছেঁকে দেওয়া হয় না বা ছেঁকে নেওয়া হয় না, ঠিক সেভাবে বর্তমান আওয়ামী লীগের ভিতরে যেই সমস্ত আপনার হাইব্রিড নেতাকর্মীরা আছে তাদেরকে বর্তমান আপনার শেখ হাসিনা এবং সজিদ ওয়াজিদ জয় তাদের নেতৃত্বে সেভাবেই কি সাকা হচ্ছে। আচ্ছা, এই 100 জন নেতাকর্মীদের ভিতরে সবার প্রথম কার নামটা হতে পারে একটু গেস করুন তো। জি, আপনি সঠিক গেসটাই করছেন, সেটি হচ্ছে ওবায়দুল কাদের। দ্বিতীয়ত হচ্ছে ওই যে দেখাইলাম যে খেলা হবে খেলা, শামীম ওসমান। আমাদের বাংলাদেশকে কিংবা আপনার বাংলাদেশের অন্যতম এত বড় একটা পলিটিশিয়ান পার্টিকে জনগণের মাধ্যমে কিংবা বাংলাদেশে জোকার হিসাবে বা জোকারে পরিণত করার পিছনে সবচেয়ে বড় এই দুইটার অবদান কি অসীম। কোন দুইটা? ওবায়দুল কাদের আর হচ্ছে শামীম ওসমান। আমাদের বাংলাদেশের এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে একটা 5 আগস্ট আমাদের বাংলাদেশে হয়ে গেল, এটা আসলে কিসের জন্য হয়েছে? এই 5 আগস্ট কিন্তু হইতো না যদি এই ধরনের হাইব্রিড নেতাকর্মীরা আওয়ামী লীগের ভিতরে না থাকতো। এদের কারণেই আওয়ামী লীগের এই দুর্দশা, এদের কারণেই আওয়ামী লীগের এই অবস্থা। দর্শক বন্ধুরা, আমি যেই কথাটি বর্তমান বলতে চাচ্ছি, আপনার শেখ হাসিনার নেতৃত্বে সজিদ ওয়াজিদের নেতৃত্বে আওয়ামী লীগ থেকে 100 জন নেতাকর্মীদের বহিষ্কার। তার যে টপার যে নামটা ওবায়দুল কাদের আর শামীম ওসমান, যেখানে ওবায়দুল কাদের আর শামীম ওসমানও আছে, সেখানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এখানে আসলে কাদের কাদের নাম থাকতে পারে, তাই না? আমি মনে করি 100 জন না এখানে, বা এই যে লিস্টটা তাদেরকে বহিষ্কার করা আওয়ামী লীগ থেকে, আমি মনে করি এখানে ম্যাক্সিমাম যদি নাও হয় আরো 2 থেকে 300 কি করা উদ্যোগ নেওয়া যে এদেরকে বহিষ্কার করতে হবে। মোটামুটি 4 থেকে 500 জন আওয়ামী লীগ হাইব্রিড নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করতে হবে। আপনারা বাংলাদেশে যদি দেখে থাকেন এই যে অবস্থা, বিশেষ করে আওয়ামী লীগের ভাই যারা নাকি বর্তমান রাজপথে নামতেছে, অনলাইনে কথা বলতেছে, অফলাইনে কথা বলতেছে, তারা হইতেছে প্রকৃত তারা দেশকে ভালোবাসে, তারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, সেই আদর্শ তাদের ভিতরে লালন পালন করে, তাই না? আর যে হাইব্রিড নেতাকর্মীরা নাকি আওয়ামী লীগকে একদম খেয়ে দিছে ভাই, জাস্ট খেয়ে দিছে, তাই না? তারা বর্তমান একদম সাইলেন্ট হয়ে বসে রয়েছে, তারা কেউ কিন্তু কোনো কথা বলতেছে না, তাই না? এটা আমি মনে করি যে আওয়ামী লীগের ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসিশন, সবচেয়ে বড় একটা ডিসিশন এদের। বা এটার মাধ্যমে কি হবে, যারা নাকি ভাই বর্তমান আপনারা রাজপথে নামতেছেন, দলের জন্য দেশের জন্য এত বড় বড় ত্যাগ স্বীকার করতেছেন, ত্যাগী কর্মীরা, তারা বর্তমান সামনে আসতে পারবেন এবং আগামী দিনের আওয়ামী লীগকে আপনারা নেতৃত্ব দিতে পারবেন। বা এই যে মনে করেন যারা বর্তমান রাজপথে ঝুটিকা মিছিল করতেছে, আন্দোলন করতেছে বা করতেছে, যাই করতেছে, হোয়াট এভার, তারা কি বা তাদের হাত ধরেই আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তবে এখানে আরো একটি বিষয়, সেটি হচ্ছে শেখ হাসিনা বর্তমান যে উদ্যোগটি নিছে কিংবা সজিদ ওয়াজিদ জয় যে উদ্যোগটি নিছে, এটা আপনার একদম নিঃসন্দেহে আপনার প্রশংসনীয় একটা উদ্যোগ আমি মনে করি। এতে করে আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে যে আওয়ামী লীগের উপরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যে একটা নারাজগিরি তৈরি হয়েছে, এই জিনিসটা দূর হয়ে যাবে।
এতে করে আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে বা মনের ভিতরে অন্যরকম একটা রেসপেক্ট, শ্রদ্ধা তৈরি হবে আমি মনে করি। কারণ তারা ভাববে যে না, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। তো শেখ হাসিনা সেই শিক্ষাটা পাইছে এবং সেই পাওয়ার পরে তিনি সাথে সাথে দেরি করে নাই, তিনি পদক্ষেপ নিয়ে ফেলছে। এবং যারা নাকি দেশকে মানে এই জঙ্গিবাদীদের হাতে তুলে দিছে বা এদের কারণে আসলে এরাই তো মনে করেন মাথা চারা দেওয়ার ওঠার একটা সুযোগ পাইছে, তাই না? তো এদেরকে বর্তমান দল থেকে বহিষ্কার করে দিছে। আমি মনে করি এই ওবায়দুল কাদের, শামীম ওসমান, তারপর হচ্ছে আপনার দরবেশ, হ্যাঁ, এদেরকে ভাই বহিষ্কার না, এদেরকে একদম মানে কি বলে মানে উত্তম মধ্যম আছে না, এদেরকে উত্তম মধ্যম দেওয়া উচিত। এবং এদেরকে যারা নাকি আওয়ামী লীগ সাধারণ জনগণ আছে বা আওয়ামী লীগ কর্মীরা আছে, এদের হাতে ছেড়ে দেওয়া উচিত। বিচারটা এদের হাতে ছেড়ে দেন, তাহলে দেখবেন আরো বেশি ভালো হবে। সত্যি কথা বলতেছি, আমাদের বাংলাদেশের যে অবস্থা, কিংবা এই যে রাজাকাররা ভাই মাথা চারাদা উঠছে, কল্পনা করতে পারে এই যে 5ই আগস্টটা হয়ে গেল, এই 5ই আগস্ট কিন্তু হতো না যদি শেখ হাসিনার কানে একদম প্রপার খবরটা, আশেপাশের খবরটা প্রকাশ করত। এবং তারা যদি ভাই তখন নিজেদের স্বার্থ কিংবা নিজেদের ব্যাংক ব্যালেন্স মানে ভরতে কিংবা ভরার যে একটা ব্যস্ততা, এই ব্যস্ততার ভিতরে যদি তারা না থাকতো, তারা যদি সেই সময়কালে আইসা আপনার আওয়ামী লীগের এই দলের কথাটা চিন্তা করতো কিংবা দেশের সাধারণ জনগণের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করতো, তাহলে ভাই এই 5ই আগস্ট আর হতো না, বাংলাদেশের লাখো লাখো মানুষ একত্র হতো না এই রাজাকারদের কথায়, তাই না? কিন্তু তারা কিন্তু হয়েছে। যাই হোক, যা হবার কথা হয়েছেই। তবে আমি মনে করি বর্তমান আওয়ামী লীগের ভিতরে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসিশন। এতে করে ওই যে বললামই তো, সাধারণ জনগণের ভিতরে আগের মতো ভালোবাসাটা সৃষ্টি হবে ইনশাল্লাহ। তবে এখানে আরো একটা বিষয়, যারা নাকি বর্তমান আপনার আওয়ামী লীগের জন্য কাজ করতেছেন, আওয়ামী লীগের জন্য যাতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে, তারা প্রতিনিয়ত অফলাইনে হোক অনলাইনে হোক আপনারা কথা বলে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য সুখবর। সেটি হচ্ছে আপনাদেরকে আগামী দিনে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুড নিউজ আমি মনে করি। আর আমাদের বাংলাদেশে বর্তমান সাধারণ জনগণ এটাও তারা কি খুব ভালোভাবে নিবে। উল্টো দিকে আমি আরো একটি কথা বলে যেতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা অফলাইনে অনলাইনে কিংবা যারা নাকি বর্তমান আওয়ামী লীগের ভিতরে হাইব্রিড নেতাকর্মীরা আছেন, কিংবা আপনাদের নামটা এখন পর্যন্ত লিজে আসে নাই, কিংবা ধরেন কোনোভাবে আপনারা বেঁচে গেলেন, তাহলে এই ভুল থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। যেখানে ওবায়দুল কাদের, শামীম ওসমান এরাই পাত্তা পায় না কিংবা এদেরকে বহিষ্কার করে দেয়, সেখানে আপনি তো কিছুই না। কিংবা আগামী দিনে যারা নাকি আওয়ামী লীগকে কিংবা বঙ্গবন্ধুর নাম ভেঙে বা তার নাম আপনার কি বলে একদম খায়া দিয়া দেশে লুটপাট করবেন, নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করবেন, বাড়ি গাড়ি করবেন, গাড়ি গাড়ি টাকা উপার্জন করবেন, তাদেরকে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা তো অনেকেই মনে করি যে ভাই রাজনীতি মানেই হচ্ছে গাড়ি গাড়ি টাকা, কোটি কোটি টাকা, তাই না? আর এই কোটি কোটি টাকার লোভেই বর্তমান আমাদের বাংলাদেশে হয়ে গেছে একটা জুলাই আন্দোলন, হয়ে গেছে একটা 5ই আগস্ট, তাই না? তবে সবচেয়ে যেটা ভালো খবর সেটি হচ্ছে ভাই একে একে সবাইকে ধরা হচ্ছে এবং আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের দল থেকে সবাইকে বহিষ্কার করে দিচ্ছে। দেখেন না, শামীম ওসমান, ওবায়দুল কাদের এরা বর্তমান কোনো কথা বলতেছে না। তাদের আইডিতে কিংবা ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস পর্যন্ত আপনারা দেখতে পারবেন না। তারা টোটালি চোখ। ভাবতে পারেন তারা কি পরিমাণ হাইব্রিড, তারা কি পরিমাণ টাকা লুটপাট করছে। এদের ফোকাস শুধু একটাই ছিল, আপনার দেশের টাকা পাচার করা এবং লুটপাট করা, এছাড়া আর কিছুই না, তাই না? এরা যদি প্রকৃতভাবে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতো কিংবা আওয়ামী লীগ দলটাকে ভালোবাসতো, নিজের মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতো, তাহলে আজ এই আপনার দুর্দিনে এর থেকে দুর্দিন আর হয় না, তাই না? যে কোনো পলিটিক্যাল দলের জন্য এই দুর্দিনে আইসেও তারা মনে করেন নিশ্চুপ, কোনো কথা বলতেছে না। এটা কত বড় লজ্জাজনক চিন্তা করেন। আর এরা কি পরিমাণ হাইব্রিড। আমি আপনাদেরকে একটি সহজ হিসাব দিই, হিসাবটি কষেন। যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ি, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, তখন অনেক বন্ধু বান্ধবের সাথে থাকি। আমরা একসাথে ফুটবল খেলি, একসাথে ড্রিল পিটি করি, একসাথে ক্লাস করি, একসাথে দাবি দাওয়া আদায় করার জন্য অনেক সময় সংগ্রাম করি, আন্দোলন করি। ক্লাসে ছুটির পর সবাই চিৎকার করে বের হই, স্কুলে যখন পড়তাম, রাইট? তাই যখন ছাত্র থাকি তখন একসাথে থাকি, একেবারে জোটবদ্ধ থাকি। কোনো শিক্ষক যদি ডাকেন যাই একসাথে, ঘন্টা বাজালে একসাথে ছুটির পরে বেরিয়ে আসি। মানে একসাথে আমরা একেবারে ছোটবেলা থেকে থাকার অভ্যাস করি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাই বাংলাদেশে যত আন্দোলনগুলো হয়েছে সবগুলো আন্দোলনে ছাত্রদেরকে কাজে লাগানো হয়েছে এবং ছাত্ররাও সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। প্রতিটি সংগ্রামের পেছনে জাতীয় নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল। ছাত্র সংগঠনগুলো এই সকল ক্ষেত্রে কম বেশি ভূমিকা পালন করেছে, রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো। আমরা দেখলাম যে এই সমন্বয়কারীরা যারা আন্দোলন করেছে, কোটা আন্দোলন, এরপরে শেখ হাসিনা পতন আন্দোলন,
তাদের পেছনে যে বৃহত্তর শক্তি, সেটা আন্তর্জাতিক শক্তি, পশ্চিমা শক্তি বা রাজনৈতিক অপশক্তি, রাজনৈতিক শক্তি, ধর্মীয় রাজনৈতিক শক্তি, বিভিন্ন গোষ্ঠী এদের পেছনে কাজ করেছে, তা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং তাদের ম্যাটিকুলাস যে পরিকল্পনা সেটাও আস্তে আস্তে স্পষ্ট হয়ে হচ্ছে। যেমন নাগরিক শক্তি থেকে ডক্টর ইউনূসের ওই 2007 নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টিতে রূপান্তরিত হতে চলেছে। এখন আমরা দেখেছি ভিপি নূর, অনেক বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিপি পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে ভিপি নূর। ভিপি নূর বিভিন্ন রকম আন্দোলন করেছে, মার খেয়েছে, বাংলাদেশে মোটামুটি আলোচনা এসছে। কিন্তু ভিপি নূর যখন আর ভিপি রইল না, বা ভিপি নূর যখন সে ছাত্রত্ব আর তার থাকলো না, আস্তে 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 তার জোরও কমে যাচ্ছে, তার চারপাশে যে ভিড় এটাও কমে যাচ্ছে এবং তার প্রভাবও কমে যাচ্ছে। রাইট, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, এই নামই তার একটু আবেদন বা পরিচয় এখনো টিকে আছে কোনো রকম। আমরা দেখেছিলাম মামুনুল হককে যখন ওই রিসোর্টে ধরা হয়েছিল, যখন বিভিন্ন মাদ্রাসাগুলো থেকে মশা মাছির মধ্যে বেরিয়ে এসেছিল তার ওই ভক্তকুল, কারণ বিভিন্ন জায়গায় ফোন কল করা হয়েছিল, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল থেকে ফোন করা হয়েছিল, ওরা ছাত্র পাঠিয়ে দিয়েছিল, উন্মাদের মতো তারা থানা আক্রমণ করেছিল, মনে আছে না? তাই মাদ্রাসার শক্তিকে ব্যবহার করে বিভিন্ন মোলামৌলবী। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে, সেখানেও মাদ্রাসার গুরুরা পরোক্ষভাবে হুকুম দেয়, আর ওরা সব সমন্বয়কারীরা বেরিয়ে এসেছিল, বেরিয়ে আসে, এখনও তারা লাফালাফি করে এবং ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে এদের দহরম মহরম, এই সমন্বয়কারী বর্তমানে নাগরিক পার্টিদের সুর মেলা, রাজাকারদের সঙ্গে সুর মেলা ইত্যাদি তাই প্রমাণ করে। কিন্তু মাগার এরা এখন এক্স স্টুডেন্ট হয়ে গেছে। এরা আসলে অনেকে এক্স স্টুডেন্ট ছিল ওই সমন্বয়কারীদের মুভমেন্টের প্রথম দিকে, এরা সবাই এক্স স্টুডেন্ট থাকা অবস্থাতেও বা অনেক সময় ছাত্রত্ব বিভিন্নভাবে ড্রপ দিয়ে এবং বিভিন্ন সময় পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ভেতরে তারা যোগসাজশ বাড়াচ্ছিল, ওই যে ড্রপ দিয়ে আলটিমেট মেটিকুলাস পদ্ধতিতে এগিয়েছিল তারা, সেটা এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কিন্তু তাদের ছাত্রত্ব তো শেষ, যারা কিন্তু সম্মুখের নেতা ছিল এদের ছাত্রত্ব এখন শেষ। এবং তারা আন্দোলন করেছিল কি, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক দলগুলোর কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না। কিন্তু তারা এরপরেও এই সমন্বয়কারীরা, যেমন হাসনাত আবদুল্লাহরা, সার্জিসরা, তারা বিভিন্নভাবে এই শিবিরদের কাজে লাগিয়ে বিভিন্ন পিকনিকের নামে বিভিন্ন জায়গায় তারা ফান্ড করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা ফান্ড করছে বিভিন্ন এক্সকারশন প্রজেক্ট, বিভিন্ন তার ধরেন পিকনিকের অনুষ্ঠান ইত্যাদিগুলিতে তারা এখনও অনেক ক্ষেত্রে শিবিরদেরকে দিয়ে, যেমন ইংলিশ ডিপার্টমেন্টে তারা লাস্ট টাইম করলো, তারা তাদেরকে এখনো পরোক্ষ রাজনীতিতে রেখেছে, যোগাযোগ তারা রেখেছে। কিন্তু এখন যেহেতু তারা ছাত্র নাই, এখন তারা নাগরিক পার্টি করেছে, তারা বুঝতে পারছে না যে আস্তে আস্তে তাদের ছাত্রের সঙ্গে যোগাযোগ কমে যাবে, যেহেতু তারা নিজেরা এখনো নাগরিক পার্টি, নিজেদের কথা নিজেরা মাইন্ডে চিপে পড়ে গেছে। এখন তারা যদি স্টুডেন্ট সংগঠন করে ডাইরেক্টলি, নাগরিক পার্টির স্টুডেন্ট সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা তাদের নিজেদের কথার বিরুদ্ধে যাবে। ওই যে বলছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠন করা যাবে না, কিন্তু এখন তারা এটা করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। এখন যদি তারা না করে, এমনিতে তো মাইন্ডে চিপে পড়ে গেছে, মাহফুজ আলমের বাপ মার খেলো এবং জায়গায় জায়গায় তারা মার খাওয়া শুরু করেছে, আরও মার খাবে বেশি, কারণ তারা এখন একলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাদের দেখেন, আপনারা যখন যারা ইউনিভার্সিটি পড়েছেন বা আমরা যারা পড়েছি, আমরা জানি যে ইউনিভার্সিটি থেকে পাশ করার কিছুদিন পর্যন্ত সকল বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ থাকে, আমরা একসাথে দেখা হওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম প্রোগ্রাম করি। কিন্তু আস্তে আস্তে যখন আমরা প্রফেশনের দিকে যাই অথবা চাকরি বাকরিতে যাই, আমরা বন্ধু বান্ধবরা ছড়িয়ে যাই, যোগাযোগ কমে যায়। তাই এরাও বুঝতে পারবে আস্তে আস্তে যে এদের ডাকে আর সকল বন্ধুদের পাওয়া যাবে না, জুনিয়রদেরকেও পাওয়া যাবে না, কারণ জুনিয়ররা আস্তে আস্তে সিনিয়র হবে, ওরাও বিভিন্নভাবে প্রস্তুত হতে থাকবে বাস্তব জীবনে ঢোকার জন্য। তাই তারা আস্তে আস্তে ইয়াং জেনারেশনের সঙ্গে যোগাযোগটা তাদের কমে আসবে, তাদের ডাকে আর আসবে না কেউ, এবং ইয়াং জেনারেশন তাদের পাশে থেকে চলে যাবে এবং তারা দেখবে যে তাদের সমস্ত মিছিল টিচিল সবগুলো আস্তে 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 ছোট হয়ে আসবে। তখনই এরা মার খাওয়া কাকে বলে দেখবে। তাই এই সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, এরা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে এবং আরো পড়বে, কারণ এরা এতিম হয়ে গেছে। এদের পাশে আর ইয়াং পোলাপান, এই স্কুলে ইউনিভার্সিটি যেমন আসতো, স্কুল কলেজ ইউনিভার্সিটি পোলাপানরা এখন আর সেটা তাদের পিছনে আসবে না, কারণ তারা বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে ওই স্কুল কলেজের উপরে আর কন্ট্রোলটা থাকে না, ডাক দিলে রাজুতে আয়, এইটা ফলাফল আনবে না। তো তারা অলরেডি বিশাল বিপদে পড়ে গেছে। এই নাগরিক পার্টির পোলাপান এখন ডক্টর ইউনূসের ছায়াতলে যাওয়ার চেষ্টা করবে, এবং ওই যে ম্যাটিকুলাস পদ্ধতির মেইন কারণ ছিল ডক্টর ইউনূসকে পার্টি প্রধান বানানো, কারণ ডক্টর ইউনূস নিজেও পার্টি প্রধান হইতে চান। আসলে কেন চান? কারণ উনি নিজেরও একটা এক্সিট পয়েন্ট দরকার আলটিমেটলি। তাই বুড়াও দুদিন পরে তাদের পার্টির নেতা হইতে চাবেন, কারণ ওনারই তো পরিকল্পনা এটা, উনি এই পরিকল্পনা থেকে শুরু থেকে জড়িত। এতে করে এই নাগরিক পার্টির পোলাপান মনে করবে আমরা একটা আন্তর্জাতিক হেল্প পাবো এবং আমরা বেঁচে যাবো, ডক্টর ইউনূস যে পার্টি প্রধান হবে, এবং ডক্টর ইউনূস নিজেও একটা এক্সিট পয়েন্ট পাবেন। কিন্তু ওদের ডাকে পোলাপান তারা আসবেই না, জায়গায় জায়গায় এরা মার খাওয়া শুরু করবে। এবং যেহেতু সব পার্টি, জাতীয় পার্টির অফিস পড়িয়েছিল না, সব পার্টি ওদের উপরে মারাত্মক ক্ষেপে আছে, এবং জামাতি ইসলামও সুযোগ বুঝে এদের পাশ থেকে সরে যাবে, অচিরে দেখবেন এসব হবে। এবং জায়গায় জায়গায় ধরে ধরে, আরে ভাই এখন তো ছাত্র দল বিএনপি পেটাচ্ছে, শুরু করেছে পেটানো, ছাত্রলীগেদেরকে দুদিন পরে হাড্ডি ভাঙবে,
কেউ ওদের পাশে থাকবে না, অবধারিত। মাহফুজ আলমের বাপ মারে খেয়েছে তো কিছুদিন পরে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ওরা মার খাবে। আমি ওই দিনটি দেখার অপেক্ষা আছি। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না। বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। দর্শক মণ্ডলী, এরই মধ্যে সমন্বয়ক এবং ডক্টর ইউনূস মহা বিপদের মধ্যে পড়ে গেছে। তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারে সেনাপ্রধান, কারণ সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত। এইদিকে আওয়ামী লীগ আবারও নতুন রূপে বাংলাদেশে ফিরে আসতেছেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে পেতে পারে, কারণ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রীর দাবি করতেছেন। জাতিসংঘের কাছে কোনো পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনূস জমা দেয়নি। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বেশি কথা বাড়তে চাই না। যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।